এটিএন নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সেজন্য আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর উৎসবের এই আমেজ এখন চারিদিকে। ঘরমুখো মানুষের স্রোত যেমন আছে, শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততাও কিন্তু সবার মধ্যে আছে। এবার একটু ভিন্ন পরিস্থিতিতে ঈদ হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, নতুন নির্বাচিত একটি সরকারের প্রথম ঈদ এটি, এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা রয়েছে তা কিন্তু অর্থনীতিতে গতি এনেছে। একই সাথে আবার বৈশ্বিক যে অস্থিরতার প্রভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে সাধারণ মানুষের সীমিত আয়, সব কিছু মিলিয়ে এবারের ঈদ কেমন কাটছে তাই জানবার চেষ্টা করব। এবং ঈদকে কেন্দ্র করে যে বিশাল হাজার কোটি টাকার বাজার আবর্তিত হয় তা আমাদের জাতীয় অর্থনীতিকে কতটুকু গতিশীলতা করে সেই বিষয়ে বিচার বিশ্লেষণ করব। এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্বাধীন সংলাপের বিষয় রেখেছি উৎসবের অর্থনীতি। আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে রয়েছেন দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস কে ক্রাফটের উদ্যোক্তা খালিদ মাহমুদ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব খালিদ মাহমুদ খান আপনার কাছে শুরুতে আসতে চাই। এবার বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ঈদকেন্দ্রিক বেচা বিক্রিতে ভালো করছে পোশাকের যে ব্র্যান্ডগুলো আছে, শীর্ষ ব্র্যান্ডগুলো। এবার জাতীয় নির্বাচন সবার মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি করছে, যেমন তেমনি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু একটি আশঙ্কা তৈরি করছে। আপনার কাছে প্রথমেই জানতে চাবো যে এই যে স্থিতিশীলতা রয়েছে, একটি রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, আপনাদের ব্যবসায়িক বাণিজ্যে গত বছরের তুলনায় এবার ইতিবাচক দেখছেন কিনা? আপনাদের বেচা বিক্রি কেমন হলো? আমার মনে হয় যে প্রথমে এই বিষয়টাতে আসি যে আমরা অনেক অনেক মাস ধরে আসলে একটা প্রস্তুতি নেই এই ঈদ উৎসবের জন্য। তো যেই সময়টায় নির্বাচনটা হলো তার কয়েক মাস আগে এক ধরনের একটু একটু সংশয়, এরকম একটা অসুবিধা ছিল, আপনি জানেন যে সব কিছু ঠিক মতন হবে কি না। সো ওই সময়টা ছিল আসলে প্রিপারেশনের সবচাইতে বড় সময়। তো কিছু অসুবিধার মধ্যেও আমাদের দেশীয় পোশাক বা আমাদের দেশীয় ব্র্যান্ডগুলি ভালো একটা প্রস্তুতি নিয়েছে, এবং সেই প্রস্তুতির ধারাবাহিকতায় আমরা এবারের রোজার আগেই, শবে বরাতের পর থেকেই নতুন নতুন পোশাক এবং অন্যান্য যে অনুষঙ্গ সেগুলি দেই, এবং মানুষের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ে একটা একটা উৎসব ভাব তৈরি হয়েছিল। সেটা আমরা নানাভাবেই রোজার আগেই দেখতে পেয়েছিলাম, এবং সেটার রিফ্লেকশনটা রোজাতে পড়েছে। অল্প কিছুটা সময় এক ধরনের একটু অস্থিরতা দেখা দিয়েছিল যখন তেলের পাম্পগুলিতে বড় লাইন পড়ে যাচ্ছিল, বাট সেটা খুব বড় অসুবিধা করে নাই। তো আমাদের শুধু পোশাক আশাক নয়, এর বাইরে আরও অনেক অনুষঙ্গ আছে যাদের জন্য এই রোজার যেই কেনাকাটা সেটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি বলবো যে সব মিলে রেসপন্সটা সোফার ভালো হয়েছে। আমি ডক্টর রুমানা হক আপনার কাছে যদি আসি, যে এইবার যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক গবেষণা বলছে শুধু রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে 1.7 ট্রিলিয়ন টাকার লেনদেন হয়। ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের যে বিশাল উৎসব অর্থনীতি যদি তৈরি হয়, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে এর গতি প্রকৃতি আপনি কিভাবে দেখছেন? এবারের ঈদকে যদি বিশ্লেষণ করেন আপনি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এই আমাদের ঈদ উল ফিতরটা, এটা তো একটা সবচেয়ে বড় উৎসব আমাদের দেশের জন্য, এবং এটাকে কেন্দ্র করে যেটা বলছিলেন খালিদ মাহমুদ ভাই, যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলে এটার জন্য, এবং এটাতে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এটার সাথে অনেক তাদের জড়িত থাকেন এটাতে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে বিগত বছরগুলোর মতো এখানেও একটা বড় আশা করছেন যে একটা ভালো বেচাকেনা হবে এখানে। আর এখানে কিন্তু শুধু পোশাক নয়, সে সাথে কিন্তু আনুষঙ্গিক যেগুলো বলছে যে জুয়েলারিগুলো আছে, এবং এখানে কিন্তু আমাদের যে কালচারটা এরকম না, ঐতিহ্যটা যে আমরা প্রচুর এখানে কিন্তু একজন একজনের বাসায় যাওয়া এবং ভালো মন্দ কিছু খাওয়া, এটাও কিন্তু ঈদ উৎসবের সাথে জড়িত। এবং এখানে আপনারা যদি দেখেন যে সেমাই থেকে শুরু করে পোলাও চাল থেকে শুরু করে বিভিন্ন মশলা, এটারও একটা বিশাল বাজার। হ্যাঁ, সেই সাথে আমাদের কিন্তু আমাদের নতুন আরেকটা দেখছি আমরা বেশ কয়েক বছর ধরে, যে পর্যটন শিল্পটা, আমাদের কিন্তু বাইরের পর্যটক বেশি আসেন না, কিন্তু দেশের ভিতরে যারা পর্যটন করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যান, বিশেষ করে কক্সবাজার থেকে শুরু করে সিলেটে, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে ঈদের সময় একটা ব্যাপক সেখানে মানুষজন ভিড় করেন। প্রতিদিন গড়ে প্রায় 1 লক্ষ মানুষ নাকি এই সময় কক্সবাজারে যান। তো এটাও কিন্তু পর্যটন শিল্পের জন্য একটা বড় বিষয়। সুতরাং আমাদের ফুড মার্কেট যেটা আছে, আমাদের পর্যটন শিল্প আছে, ট্রান্সপোর্টেশন, আমাদের যাতায়াত,
এই যে লঞ্চগুলো যদি বলেন, বাসগুলো বলেন, এরাও কিন্তু অনেকদিন থেকে প্রস্তুতি নেয় যে তারা ঈদের সময় এই যানবাহন তারা জনগণকে পৌঁছে দেবে। তো সব মিলে একটা বড় প্রস্তুতি। এখন এই বছরে যেটা হয়েছে কয়েকটা বিষয়, যেমন আপনিও উল্লেখ করেছেন যে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে যাওয়া, এটা একটা আশঙ্কা তৈরি করেছে। এবং আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে বড় একটা অংশ মানুষ যারা বিদেশে থাকেন, তারা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু আসলে তাদের এই আয়টাকে ঈদ উপলক্ষে কিন্তু একটা বড় রেমিটেন্স তারা দেশে পাঠান। তো এই যুদ্ধটা কিন্তু সেটা একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আশার ব্যাপার হচ্ছে যে না, গত 2 সপ্তাহ যদি আমরা বলি, মার্চ মাসে একটা বড় রেমিটেন্স কিন্তু তারপর আমরা পেয়েছি। এর মধ্যে আবার এই যুদ্ধের আরেকটা ফল যেটা বলছিলেন, যে এই যে তেলের একটা সংকট, তো এইসব মিলে একটু আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু তারপর আমি মনে করি যেহেতু একটা নতুন নির্বাচিত সরকার এবং প্রথম বেশ কিছুদিন আমরা কিন্তু এখনো বেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সেরকম 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে বড় ধরনের আমরা সেরকম কিছু দেখছি না। তো একটা স্বস্তির একটা আবহাওয়া আছে, এবং মানুষজন, আমি আশা করছি এবং দেখছি যে বেশ তারা কেনাকাটার ব্যাপারে এবং এবার একটু উৎসব মুখর পরিবেশে ঈদটাকে উদযাপন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। কিন্তু অবশ্যই যেই বিষয়গুলো আছে, যেমন এই যে যুদ্ধের বিষয়টা আমরা বললাম, মধ্যপ্রাচ্যে তেলের সংকট, এইগুলোর জন্য হয়তো কিছুটা তারা চিন্তা করছে এবং হয়তো যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম পত্রপত্রিকায় যেটা দেখছি যে হয়তো সেই তুলনায় কিছুটা হয়তো কম, তারপরেও আশাব্যঞ্জক। এই যে এই কথাটি বলছিলেন যে আমি যদি হিসাবটা যুক্ত করি যে মার্চ মাসের প্রথম 16 দিনে দেশে বৈদেশিক মুদ্রা ঢুকেছে 30,000 কোটি টাকা, এবং যা গত বছরে এই সময়ের তুলনায় প্রায় 36% বেশি। এই বাড়তি অর্থ ঈদবাজারে ইতিবাচক একটি দিক নিশ্চয়ই প্রভাব ফেলছে। তার সাথে আমি যদি বলি, কয়েকদিন আগে আমাদের ভোক্তা অধিকারের যিনি সভাপতি আছেন তিনি এসেছিলেন, তিনি বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসীরা আসলে দেশে টাকা পাঠিয়ে দিচ্ছে। এই যে একটি ব্যাপার রয়েছে, অনেকে সেক্ষেত্রে হয়তো বা সঞ্চয়ের দিকে যাচ্ছেন বা সেক্ষেত্রে হয়তো বা অর্থনীতিতে তেমন এটা প্রভাব কি পড়ছে কিনা আমি একটু জানতে চাবো আপনার কাছে। যেটা আমি বলছিলাম যে আসলে কিছুটা শঙ্কা তো তৈরি হয়, এবং মানুষ তার কিন্তু কিছুটা হলেও সে সঞ্চয় করার চেষ্টা করে বা মনে করে যে আচ্ছা এরপরে যদি অবস্থা আরও খারাপ হয় তখন আমি কি করব। এবং আমরা দেখেছি যে যখন কোভিড হয়েছিল, আমাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সময় কিন্তু আমাদের কোভিডের সময় আমরা দেখেছি যে আমাদের অল্প কিছুদিন আমাদের কোভিডের সময় মানুষ কিন্তু তাদের যে সঞ্চয় সেটা দিয়ে কিন্তু তারা চলতে পারছিল না, অর্থাৎ আমাদের কিন্তু সঞ্চয়ের প্রবণতাটা কম। তো সেখান থেকেও মানুষ কিন্তু কিছু বুঝতে পেরেছে, হঠাৎ করে এই ধরনের কোনো যদি বিপর্যয় আসে তাহলে আমাকে কিছুটা সঞ্চয় করতে হবে। তো এই যে সঞ্চয়ের চেষ্টাটা এই এই আশঙ্কা থেকে হয়তো কিছুটা তৈরি হতে পারে, এবং সেই কারণেও হয়তো মানুষ একদম যতটুকু তার ইচ্ছা সেই তুলনায় এই সময় ঈদকে কেন্দ্র করে ব্যয় না করে কিছুটা হয়তো সে চিন্তা করছে যে পরবর্তীতে সে হয়তো কিছুটা তার জন্য সঞ্চয় রাখার। আর আরেকটি বিষয় হলো, যদিও নির্বাচিত সরকার আমরা আশা করছি, তারপরেও কিন্তু অনেকে দেখা যাবে যে কিছুটা আশঙ্কা আছেন যে না কিরকম হয়, এবং এই যে বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, টিকিটগুলো যাতায়াতে ঠিক মতো হবে কি না, তারা কীরকম, সবাই তো একটু চিন্তা করছে যে যেহেতু প্রথম নির্বাচিত সরকার, এই সরকার অনেক দিন পরে প্রথম এসেছেন তারা ক্ষমতায়, তো এই সময় আসলে কেমন হবে অনেকেই হয়তো সেটাও আসলে পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে হয়তো যেই পরিমাণ আশা করা হয়েছিল তার চেয়ে কিছুটা কম হতেও পারে। আমি জনাব খালিদ মাহমুদ খান আপনার কাছে যদি আসি, রেমিটেন্স বাড়লেও অনেক দিন ধরে ডলারের যে উচ্চ মূল্যের স্থির হয়ে আছে এবং ফলে আমদানিকৃত সুতা বলি, আপনার কাঁচামাল বলি, রঙের দাম বেড়েছে, এর প্রভাব কি আপনাদের তৈরি পোশাকের গায়ের মূল্য প্রাইসটাকেও কি পড়েছে কিনা একটু জানতে চাবো। ক্রেতারা কোনো অভিযোগ করছে কিছুটা তো পড়েছে। আমরা সেটাকে অন্যভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। আপনি জানেন যে দেশীয় পোশাকের যে বাজার, তাতে মানুষের এক্সপেকটেশন হচ্ছে যে সেখানে কিছু অলংকরণ থাকবে। মানে আমরা বেসিক যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের চেয়ে আমাদের দেশের প্রবণতা হচ্ছে যে কিছু কারুকাজ থাকবে, সেটা হালকা হতে পারে, কিছু থাকবে। সো আমরা ওই জায়গাটা থেকে অ্যাডজাস্ট করে হচ্ছে যে আমরা পোশাকের দামটা যেন অতটা না বাড়ে সেটা চেষ্টা করেছি। কিন্তু ওভারঅল এটার তো একটা প্রভাব আছেই, কারণ আপনি জানেন যে সুতা কেমিক্যালস সব কিছুতেই আসলে এক ধরনের খরচ বেড়েছে, আর মানুষের জীবনযাপনের ব্যয় বেড়েছে। আমি যদি চিন্তা করি গত 2 বছরে, তাহলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তো যখন জীবনযাপনের ব্যয় বাড়ে তখন যারা এটার সাথে যুক্ত, যারা কাজ করেন, যে কারিগররা, তাদেরও কিন্তু খরচটা একটু বেড়ে যায়। তো সেটার একটা প্রভাব বেড়েছে। বাট সেটা নিয়ে আমার মনে হয় খুব বেশি অসুবিধা দেখেছি আমরা ক্রেতাদের মধ্যে, তা দেখি নাই। কারণ হচ্ছে যে পোশাকের উপস্থাপন ভঙ্গিতে ব্র্যান্ডগুলি কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করেছে। কিন্তু যেটা ভালো দিক সেটা হচ্ছে যে মানুষজন যারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের
প্রদর্শনী মেলা এবং যেই শপিং এরিয়াগুলি সেখানে মানুষজনের যে যাওয়া তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। যখন এই যুদ্ধ পরিস্থিতি হলো তাহলে তখন হয়তো বা তারা একটু কনসিয়াস হয়েছে, একটু সচেতন হয়েছে এবং সেখানে দেখা যায় যে যখন গিফট দেওয়ার প্রবণতা অথবা হচ্ছে যে ফ্যামিলির কাকে কাকে মানুষ দিবে, কারণ আমাদের সামাজিকতাতে এই উৎসবগুলিতে আমাদের একটা উপহার দেওয়ার প্রবণতা আছে, সেই জায়গাগুলিতে মানুষ কখনো কখনো দেখা যাচ্ছে যে একটু বাজেট কাট করে। হ্যাঁ, সেটা একটা স্বাভাবিক প্রবণতা। এখন আমাদের এই সব কিছু নিয়েই তো এই চলতে দাম হবে। নিয়ে যদি অভিযোগের কথা বলি, আমরা অনেক সময় কিন্তু এই অভিযোগটা শুনতে পাই, বিশেষ করে দেশীয় ব্র্যান্ডগুলোতে। আমরা নান্দনিকতা তো অবশ্যই পছন্দ করি, বা একটা ব্র্যান্ডের প্রতি ঝোঁকার, দেশীয় পোশাকের প্রতি আমাদের কিন্তু একটি আকর্ষণ রয়েছে, কিন্তু দেখা যায় যে দেশীয় ব্র্যান্ডগুলো, দেশাল বলি, রং বলি, আপনার কেক্রাফট বলি, এগুলো দাম একটু নিয়ে সবসময় বলে যে চড়া দামে আসলে কিনতে হয়। আচ্ছা, হ্যাঁ, এটার ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে কি যে আমাদের দেশে অন্য অনেক দেশের চাইতে আমাদের দেশে একটা ব্যতিক্রম হচ্ছে যে একজন ডিজাইনার চিন্তা করে একটা প্রোডাক্ট বানিয়েছে, কিন্তু দামটা হচ্ছে আহ, অনেক বেশি না। এটার একটা বড় অপশন আমাদের দেশে আছে। সো অন্যান্য দেশে যেই প্রোডাক্টগুলি আমাদের এখানে অন্যান্য দেশ থেকে আসে, অথবা আমরা যখন অন্যান্য দেশে যে প্রোডাক্ট কিনি, সেই বেশিরভাগ প্রোডাক্টই যেগুলির দামটা একটু রিজনেবল, সেটা কিন্তু আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয়, মানে যেটা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ পিস তৈরি হয়। ফলে সেখানে কিন্তু দামটা একটা সহনীয় পর্যায়ে রাখা যায় এবং সেখানে একটু সহজ করে বানানো প্রোডাক্ট থাকে। তো আমাদের দেশের যে ব্র্যান্ডগুলির কথা আপনি বললেন, তারা বেশিরভাগই তাদের নিজেদের ডিজাইন করা প্রোডাক্ট তৈরি করেন এবং সেই প্রোডাক্টগুলিতে কিছু কিছু অলংকরণ মাধ্যম ব্যবহার করা হয় এবং সেইখানে কিন্তু আসলে একটু কমপ্লেক্সিটি আছে, মানে প্রোডাকশন কমপ্লেক্সিটি আছে। তো যখনই আসলে এই ধরনের জটিলতা থাকে তখন সেখানে কিন্তু খরচটা একটু বেড়ে যায়। তো সেটার একটা প্রভাব থাকে, কিন্তু সুবিধাটা হচ্ছে যে যখন আপনি একটা দেশালের কেক্রাফটের বা রঙের আপনি যেটা উল্লেখ করলেন পড়ছেন, তখন কিন্তু সেই প্রোডাক্টটা আসলে হাজার হাজার মানুষ পড়ছে না। সো সেটা হয়তো বা কয়েকশো মানুষ ম্যাক্সিমাম লিমিটেড পড়ছে, কিছু। লিমিটেড, বা কোনো কোনো ক্ষেত্রে 50 জন মানুষ হয়তো পড়ছে। এখন সেইটার জন্য যে ইফোর্টটা, ওটা কিন্তু একটা ভ্যালু আছে। এখন যদি ক্রেতা ওই ভ্যালুটা একটু দেন, তাহলে তার কাছে বেশি মনে হবে না। আমি ডক্টর রুমানা হক আপনার কাছে আসবো, তবে তার আগে একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি প্রশ্নের আগে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে চিরজনকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ মোবারক, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আচ্ছা, আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হলো আমাদের যে ভাইয়েরা বিদেশে থাকে যে রেমিটেন্সটা পাঠায়, কখনো বেশি কখনো কম, যা ডাইরেক্ট তার পাঠাচ্ছি আমাদের দেশে যে গার্মেন্টস, এই গার্মেন্টসে অনেক মানুষ কর্মরত আছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বন্ধ গার্মেন্টস গুলোকে খুলে দেওয়া হয়, আরো গার্মেন্টস গুলো বৃদ্ধি করা যায়। অনেক মানুষ গার্মেন্টসে কাজ করতে ইচ্ছুক, তারা অনেকে কাজ পেচ্ছে না। ঢাকাতে আমি আমি আমার কাছে আমরা খবরটা আমরা রাখি, যেভাবে মানুষ বলতে যে ঢাকাতে আমার কাজ নাই, বা যে কাজ আছে যে পয়সা নাই, পয়সা পেলে তা ভালো, তাদের দিনপথ ভালো যাওয়ার মতন এটা হচ্ছে না। এই বিষয়ে আপনি বাইরের কাছে আবার অনুরোধ করব, দেশের সাধারণ মানুষের জন্য যারা মেহনত করে, যা খায়, যারা খেটে খায়, তাদের জন্য আপনারা কর্মসংস্থান সৃষ্টি করবেন। এটাই আমার প্রশ্ন আপনার কাছে আর কি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একটু উত্তর দিব? জি। সেটা হচ্ছে যে আমাদের দেশে ইনফর্মাল খাত, বা যারা হচ্ছে যেই খাতগুলিতে অনেক বেশি মানুষের সংযুক্তি, কিন্তু সেই পুঁজির তুলনায় সময় সাপেক্ষ প্রোডাকশন প্রসেস যেগুলি, সেই জায়গাটাতে যত বেশি মানুষের সংশ্লিষ্টতা হবে, গার্মেন্টস হচ্ছে তার মধ্যে একটা, কিন্তু গার্মেন্টসের মতন আরও অনেক খাত আছে যেই জায়গাটাতে অনেক বেশি মানুষ যুক্ত। তো এই যে এবং এরা বেশিরভাগই এসএমইতে যুক্ত। এখন এদের এই জায়গাটা আরও বড় করার জন্য নানা রকমের পরিকল্পনা, আমি যা এবারের যে নতুন সরকার তার যে ইশতেহার এবং তার যে পরিকল্পনা সেখানে আছে, এবং যদি সেটাকে ঠিক মতন আমরা সেই লক্ষ্যে আগাতে চাই, তাহলে আসলে এসএমই খাতে উনি যেটা বলেছেন, উনি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে উত্থাপন করেছেন। উনি হয়তো ওনার ভঙ্গিতে করেছেন, বাট পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে আমাদের আরও বেশি মানুষকে যুক্ত করতে হবে। আমরা একটা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে লোকাল মার্কেট। তো লোকাল মার্কেটে যখন আমরা আমাদের দেশের উৎপাদিত পণ্য, পোশাক আশাক না, আরও অনেক রকম পণ্য আছে, সেই পণ্য এবং সার্ভিসকে যখন আমরা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করব, তখন আসলে আমরা আরও বেশি মানুষকে আমাদের কর্মকাণ্ডে যুক্ত করতে পারবো।
আর একই সাথে আপনি জানেন সারা পৃথিবীতে নানা সিচুয়েশনের কারণে এক্সপোর্ট মার্কেটে আমরা একটা প্রতিযোগিতার মধ্যে পড়েছি এবং গত বেশ কয়েক মাস ধরে আসলে আমরা একটু স্ট্রাগল করছি। বাট আমার মনে হয় এটা সাময়িক, কারণ এটার জন্য নানা রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটা সফলতা পেতে হয়তো একটু সময় লাগবে, বাট আমরা পাবো। সো আমি বলবো এই প্রোগ্রামের মাধ্যমে যে আমরা আরও বেশি মাত্রায় যেন দেশীয় পণ্য এবং সার্ভিসকে আমাদের জীবনে ব্যবহার করি, আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে উৎসাহিত করি, তাহলে দেখা যাবে আরও বেশি মানুষকে আমরা ইনকর্পোরেট করতে ইনকর্পোরেট পারবে। করতে, আমরা যুক্ত করতে পারবো। জি, আমি অধ্যাপক ডক্টর রুমানা হক আপনার কাছে যদি আসি, বিশ্লেষকদের মতে মানুষ এখন পোশাক বা জুতার চেয়ে খাদ্যপণ্যে বেশি ব্যয় করছে। আপনি কি মনে করছেন যে এটি দীর্ঘমেয়াদী কোনো অর্থনৈতিক মন্দারকে ইঙ্গিত দেয় কিনা, যে খাদ্যদ্রব্যে মানুষ আসলে বেশি ব্যয় করছে? একটা বিষয় হচ্ছে যে এগুলো তো আমাদের যেভাবে নগরায়ন হচ্ছে এবং একটা সময় ছিল যে আমরা সবসময় দেখা যেত বাসার খাবারগুলোই আমরা বেশি গ্রহণ করছি, কিন্তু এই ক্রমবর্ধমান আমাদের যে নগরায়নের ফলে শহর কেন্দ্রিক যে জীবনযাত্রা, এখানে কিন্তু আমাদের প্রচুর বাইরে খাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এবং আপনি যদি কয়েক বছর আগের কথা চিন্তা করেন, সেহরিটা যে বাইরে গিয়ে খাওয়া যায় এবং রেস্টুরেন্টে গিয়ে এটা খাওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু আমরা ছোটবেলায় দেখিও নি। তো এখন যারা কর্পোরেট সেক্টরে আছেন বা যারা এই খাবারের ব্যবসার সাথে জড়িত আছেন, তারাও কিন্তু চিন্তা করছেন যে কিভাবে মানুষকে আরও নতুন ধরনের খাবার দেওয়া যায়। এবং বিভিন্ন ধরনের কিন্তু আমাদের খাদ্য সামগ্রী এখন আমরা বাইরে থেকেও কিনতে পারি, হোম ডেলিভারি আছে। আপনি ফুড পান্ডা থেকে শুরু করে বিভিন্নভাবে আপনি হোম ডেলিভারি পাচ্ছেন। এবং আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু এখন এই বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এগুলোর প্রতি ঝুঁকছে। তো এখন এই কারণে একটা বড় অংশ কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা খাবারের পিছনে ব্যয় করছি এবং তার একটা বড় অংশ আমরা অস্বাস্থ্যকর খাবারের পিছনে ব্যয় করছি। তো এইটা প্রবণতাটা অবশ্যই নির্ভর করবে যে আমরা কি ধরনের খাবার খাচ্ছি। তা আমি মনে করি যে যেহেতু আমি স্বাস্থ্য অর্থনীতিবিদ, সেই হিসাবে এটাও আমি বলবো যে স্বাস্থ্যকর খাবারের পিছনে যদি আমরা ব্যয় করি সেটা হয়তো গ্রহণযোগ্য, কিন্তু যেভাবে আমরা অস্বাস্থ্যকর খাবারের পিছনে প্রচুর ব্যয় করছি, অবশ্যই এটা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতি এবং উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। আর আরেকটি বিষয় যদি আমি বলি যে আমাদের পোশাক, খাদ্য, সবগুলো একটা ভারসাম্য দরকার, কারণ বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন তাদের প্রত্যেকেরই আসলে উন্নয়ন প্রয়োজন। তো সেক্ষেত্রে যারা আসলে পোশাকের সাথে জড়িত আছে, এটা বড় একটা অংশ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা আসলে কিন্তু এই পোশাক শিল্পের সাথে জড়িত। তো তাদেরও আসলে কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায় বা কিভাবে, যেটা বলছিলাম, দেশীয় পণ্যকে আরও উৎসাহিত করা যায়, মানুষের ক্রেতার কাছে সেটা পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়গুলো আসলে কিন্তু বিভিন্নভাবে আমাদের চিন্তা করতে হবে এবং সরকারকেও আসলে চিন্তা করতে হবে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের, যেটি আমাদের প্রশ্ন করেছেন একজন, যে কর্মসংস্থান তৈরির জন্য কিন্তু এই শিল্পগুলোকে আসলে আরও প্রণোদনা দেওয়া প্রয়োজন। সুতরাং কিভাবে প্রণোদনা দিলে আসলে এই শিল্পগুলো আরও বাড়বে এবং তাহলে কিন্তু মানুষের কাছে এটা পৌঁছাবে। এখানে আরেকটি বিষয় যে আমাদের তো বাইরের কম্পিটিশন আছে, আমাদের দেশে কিন্তু অন্য দেশের পোশাকগুলো আসছে, আমাদের দেশীয় পোশাক শিল্পকে কিন্তু তাদের সাথে কম্পিটিশন করে টিকে থাকতে হয়। তো এখানে তাদের টিকে থাকার মূল মন্ত্র হচ্ছে কিন্তু আমাদের দেশীয় পোশাকগুলো কিন্তু অনেক টেকসই। এখানে রং বলেন, কাপড়ের মান যদি বলেন, আমি মনে করি আমাদের আশেপাশের দেশের তুলনায় আমরা অনেক ভালো করছি। কিন্তু সেখানে আরও যদি প্রণোদনা দেওয়া যায় এবং তাদেরকে যদি আসলে আরও ট্রেনিং দেওয়া যায়, যদি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই শিল্পটাকে যদি আরও গড়ে তোলা যায়, তাহলে আমি মনে করি অবশ্যই তারা আমাদের বাইরের এই যে পোশাকের যে আমরা ব্যয় করছি, আমাদের আমদানি ব্যয়টাও এখানে কমবে, আমাদের দেশীয় শিল্পগুলো গড়ে উঠবে। আমি এটা বলছি না যে আমাদের যে রেস্টুরেন্ট বা খাদ্য সেটাকে আমরা কম প্রণোদনা দিব, আসলে সবই দরকার আছে। আমি মনে করি সবারই একসাথে গড়ে তোলা প্রয়োজন, কারণ সব সেক্টরেই কিন্তু আমাদের আসলে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। শুধু আমি একটা কথা আসলে ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে অস্বাস্থ্যকর খাবার না তৈরি করে, বরং আমাদের রেস্টুরেন্টগুলোতে কারণ বারবার আমরা দেখি না যে বিভিন্ন সময় যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে যেগুলো তারা খাবার তৈরি করছে সেগুলো অস্বাস্থ্যকর, আমরা যেহেতু পত্রপত্রিকায় দেখি, সেই বিষয়টি আপনার এই প্রোগ্রামে আমি আসলে তুলে ধরলাম। বিশেষ করে ঈদের সময় এটা তো আরও একটা সুযোগ যে যারা দীর্ঘদিন ধরে তারা রোজা রাখছেন, সিয়াম সাধনা করছেন, এই সময় খাবারগুলো যেন আসলে স্বাস্থ্যকর হয় এবং ব্যবসায়ীরা যেন সেই দিকটিও খেয়াল রাখেন, হয়তো আমি সেই প্রসঙ্গটাই বলতে চেয়েছি। জনাব খালিদ মাহমুদ খান, আপনার কাছে যদি আসি, পরিবহন ও উৎপাদন খরচ বাড়লেও প্রতিযোগিতায় টিকে থাকতে অনেক সময় দেখা যায় যে লাভের অংশ বা প্রফিট মার্জিন কমিয়ে কি পণ্য বিক্রি করতে হচ্ছে কিনা, এই প্রশ্নটি যেমন থাকছে, এবং ছোট উদ্যোক্তারা এই চাপে কতটা পিষ্ট হচ্ছে। আপনি এসএমই ফাউন্ডেশন একজন ডিরেক্টর, সেজন্যই আপনার কাছ থেকে এই উত্তরটি আমি আশা করব। আমার মনে হয় যদি বলি যে একটা বড় পরিবর্তন এই নির্বাচনের আগের যে হয়েছিল জুলাই আগস্টের পর থেকে, সেই সময়টাতে কয়েক মাসের জন্য সবকিছু একেবারে স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছিল।
সো তারপর থেকে যেই সময়টা আমরা পার করলাম নির্বাচনের আগ পর্যন্ত, সেই সময়টাতে ফ্রেশ ইনভেস্টমেন্ট আসা, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনের ভলিউম আসছিল না, ট্রানজ্যাকশনের ভলিউমগুলি কমে যাচ্ছিল। তো যাদের প্রোডাক্ট তৈরি করা ছিল তাদের অনেকেরই হচ্ছে ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করে একটা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট করতে হচ্ছিল। তো স্টকটাকে একটু ক্লিয়ার করা, যেন হচ্ছে যে আমার যে জনবল আছে যারা কাজ করেন তাদেরকে যেন সাথে রাখা যায়। কারণ একজন ভালো স্কিল্ড মানুষকে তৈরি করাটা তো সহজ না। সো তাকে হারিয়ে ফেললে তাকে আর নতুন করে সহজে তৈরি করা যায় না। সো ফলে অনেকেই আছে, স্পেশালি যারা হচ্ছে অনেক বড় পুঁজি নিয়ে বিজনেসে আসে নাই, তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং একটা সময় ছিল। তো সেই সময়টাতে ওই প্রাইসটাকে কাট করে, মানে প্রফিটটাকে কাট করেও ট্রানজ্যাকশনটাকে ঠিক রেখে যেন প্রোডাকশনের ফ্লোটাকে রাখা যায়, সেটা অনেক প্রতিষ্ঠানই করেছে। আর পাশাপাশি আপনার আরেকটা প্রশ্ন ছিল যে এটার ইম্প্যাক্টটা আসলে একটা বড় ইম্প্যাক্ট ছিল, এবং আমি জানি যে অনেকেই হচ্ছে তাদের রিটেল আউটলেটটা কন্টিনিউ করতে পারছিল না, অনেকে হচ্ছে তাদের যারা কর্মী তাদেরকে কাট করতে বাধ্য হয়েছিল, এবং অনেকেই খুবই ছোট স্কেলে অপারেশনটা চালু রেখেছিল, অনলাইনেই চলে গিয়েছিল। তারা হয়তো বা এমনও অনেকে আছে যারা অনলাইনে খুব ভালো করে পরে তারা ব্রিক অ্যান্ড মর্টারে একটা শোরুম করেছিল বা দুটো শোরুম করেছিল, কিন্তু দেখা গেল তারা শোরুম বন্ধ করে দিয়ে আবার ফুললি অনলাইনে চলে গেল এবং নিজের প্রোডাকশনটা না করে কন্ট্রাক্টে অন্য জায়গায় প্রোডাকশন নিয়ে আবার চলে গেল, মানে সে আগের অবস্থাতে চলে গেল। এই জিনিসটা ছিল। সো এখন সবাই অপেক্ষা করছিল যে একটা স্বাভাবিক সময় আসবে, সেই স্বাভাবিক সময়টার একটা সূচনা হয়েছে। এখন সামনের দিনগুলিতে আমরা আশা করি যে এসএমইগুলিকে, মানে সমস্ত এসএমইদেরকে নিয়ে কাজ করে যেন হচ্ছে যে আমরা আসলে একটা অর্থনৈতিক প্রবাহ ভালো করতে পারি। এখন এসএমই ফাউন্ডেশন আসলে অনেকগুলি জায়গায় কাজ করে। যেমন একটা জিনিস করে সেটা হচ্ছে যে ক্লাস্টার ভিত্তিক কাজ করে, যে বিভিন্ন এলাকা আছে আমাদের বাংলাদেশে, যেই এলাকাতে একটা রেডিয়াসে একই ধরনের কাজ করে এরকম অনেক ইউনিট আছে। যেমন আমরা যদি বলি যে মানে খুব কাছাকাছি, যদি আমি আমার যেখানে ফ্যাক্টরি তার কাছে একটা জায়গার কথা বলি, সাভারের ভাকুরতা নামে একটা ইউনিয়ন আছে। ওখানে প্রায় 12-14 হাজার মানুষ আছে যারা হচ্ছে গয়না শিল্পের সাথে যুক্ত। সো ওইটা একটা গয়নার ক্লাস্টার, ওটাকে গয়না গ্রাম বলে। সো এরকম অনেকগুলি ক্লাস্টার আছে যেগুলি চিহ্নিত, এবং সেই জায়গাগুলিতে এসএমই ফাউন্ডেশন কাজ করে এবং তাদেরকে নানা রকমের ট্রেনিং দেয়, এবং তাদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করার জন্য তারা এক ধরনের মার্কেট লিঙ্কেজ স্থাপন করে। সো এসএমই ফাউন্ডেশনের সবচেয়ে বড় মার্কেট অ্যাক্সেসের কাজটা হচ্ছে এসএমই মেলা, যেটা বছরে একবার আগারগাঁওয়ে হয়, এবং সেখানে মূলত এসএমইরাই পার্টিসিপেট করে এবং কিছু স্পন্সর স্টল থাকে। তো সেটার জন্য সারা বছর একদিকে যেমন যারা এসএমই উদ্যোক্তা তারা অপেক্ষায় থাকে, ঠিক তেমনি ক্রেতারাও অপেক্ষায় থাকে, এবং ওখানে সরাসরি কেনাকাটা যেমন হয়, আবার অনেকেই হচ্ছে কন্ট্রাক্ট পান, অনেকে অর্ডার পান, অনেকে সারা বছরের জন্য কাজের চুক্তি পান। সো সেটা একটা আমার মনে হয় একটা বড় কাজ। এর বাইরেও আরো অনেক কিছু করে। সো আমার মনে হয় সময় তো কম, জি, আমি আর সেটা না যাই। আমি একটু ডক্টর রোমানা হক আপনার কাছেই যদি আসি। দেখেন, আমরা দু ধরনের মানুষ দেখতে পাই, যারা লাখ টাকা নিয়ে আসলে বাজারে যায়, এই ঈদের সময় তারা বাজার করে, আবার এক শ্রেণী আছে যারা আসলে সাদার সাধ্যের মধ্যে আসলে কিনতে পারে না। দু ধরনের মানুষই কিন্তু অর্থনীতিতে তাদের অংশ আছে। তেমনি আবার যদি বলি, শহর কেন্দ্রিক কেনাকাটার একটি ধুম দেখা যায়, গ্রামীণ অর্থনীতিতেও কিন্তু আমরা দেখি এই উৎসবে টাকা আসলে, এই যে বৈষম্য অনেক সময় হয়, এটি আসলে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কিভাবে আসলে বিশ্লেষণ করবেন, সেটি একটু জানবো। দেখুন, এই বৈষম্যর বিষয়টা তো সব সময়ই আলোচনা হচ্ছে, এবং এটা শুধু যে এই উৎসবের অর্থনীতি তা না। আমরা মনে করি যে এটা বৈষম্য যতটা কমে আসবে এই প্রত্যাশাই আমরা সব সময় করি। এখন আমাদের যেটা হয়েছে যে আমাদের অনেকগুলো কেনাকাটা বলেন বা এই উৎসবগুলো অনেক সময় একটু শহরমুখী হয়, কিন্তু আমরা মনে করি যে এটা আসলে গ্রামের দিকেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তবে ঈদ যেটা নিয়ে আমরা আজকের আলোচনা, যে আমাদের ঈদ উল ফিতর, এটা কিন্তু আমাদের শুধুমাত্র শহর বললে এটা ভুল হবে, এটা আমাদের সারা দেশেই কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ এখানে কাজ করে। এবং যারা আমাদের শহরের বাইরে, যারা গ্রামাঞ্চলে যারা আছেন, তারাও কিন্তু দেখা যায় যে এই ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু নতুন পোশাকটা অন্তত কেনা এবং অল্প কিছু হলেও কিন্তু ভালো মন্দ খাওয়ার আয়োজনটা তারা করেন। এবং অনেকে কিন্তু এই যে এখন ঢাকা থেকে চলে যাচ্ছে, এই বন্ধ হওয়া থেকে 17 তারিখ থেকে কিন্তু মানুষজন আসলে শহর থেকে গ্রামমুখী।
তো এই তারা কিন্তু যাচ্ছেন এই উৎসবটাকে ভালোভাবে সবাই পরিবার সবাইকে নিয়ে পালন করার জন্য। তো কিন্তু যেটা আপনি বললেন যে হ্যাঁ তাদের হয়তো বাজেট কম, এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদেরকে সঠিক সময়ে যে বোনাসটা দেওয়া যদি না হয়, বা অনেক সময় দেখা যায় যে তাদের মূল বেতনটাও কিন্তু অনেক সময় দেওয়া যায় না। অনেক সময় আমরা পত্রপত্রিকায় দেখি গার্মেন্টস সেক্টর বলেন বা অন্যান্য ক্ষেত্রে তারা আন্দোলন করে যে ঈদের আগে তাদের সঠিক সময় বোনাস দেওয়া হচ্ছে না বা তাদের বেতন ভাতাটা সঠিক সময় দেওয়া হয়নি। তো এইটা আসলে খুবই দুঃখজনক, কারণ একে তো তাদের আয় কম, সেই সাথে যদি এই ধরনের ঘটনা হয় তাহলে সেটা অবশ্যই তাদের জন্য এই যে পরিকল্পনা তারা করেছেন সেটা তারা করতে পারে না। তা আয় বৈষম্য আসলে এভাবে একদিনে তো আসলে নিরসন করা সম্ভব না। তো আবারও সেই বলছি যে নতুন সরকার যেহেতু আসেন, আমরা আশা করি তারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, তারা আরও বিভিন্ন ধরনের উদ্যোগ তারা নিচ্ছেন। তো এইগুলো আসলে এমনভাবে যেন পরিকল্পনা করা হয় যে এই আয় বৈষম্য যেন কমে আসে সময়ের সাথে সাথে। এবং আমাদের যেহেতু একটা বড় ইনফর্মাল সেক্টর, হ্যাঁ, এদেরকে কিভাবে আসলে আরও কাঠামোগতভাবে এদেরকে সেই সুযোগগুলো দেওয়া যায়, এবং এই যে এসএমই আমরা বলছি তারা তো একটা বড় অংশ, এবং এবং তাদেরকে যদি আমরা আসলে তাদেরকে এম্পাওয়ার না করতে পারি এবং তাদেরকে যদি আসলে আয় বৈষম্যের ক্ষেত্রে তাদের আয়টাকে আমরা বৃদ্ধি না করতে পারি, তাহলে কিন্তু আসলে অর্থনীতির চাকা ঘুরবে না। আরেকদিকে হচ্ছে যখনই কিছু আয় বাড়ে কোনোভাবে, দেখা যায় উল্টা দিকে আমাদের তাদের যে আমাদের ইনফ্লেশন, আমাদের মূল্যস্ফীতি, সেটা তাদের যতটুকু আয় বাড়ছে ওই ব্যয় সেই তার চেয়ে অনেক বেশি হারে বাড়ে। তো এই ক্ষেত্রে এই যে এই ভারসাম্য কীভাবে রাখা হবে, যে আয় ব্যয়ের যে তাদের হিসাব, তো এটাও আসলে সরকারের এখন দেখা প্রয়োজন। তো আপনার প্রশ্ন এটাতে যে হ্যাঁ আমাদের এটা কখনোই কাঙ্ক্ষিত না যে কেউ একদম লক্ষ টাকা নিয়ে বাজারে যাবে, তার যা চাচ্ছে সে কিনবে, আর সেখানে আরেকজন আমার অসহায় মানুষ যে তার প্রয়োজন মতো কিনতে পারবে না। তো এইটা শুধুমাত্র আমাদের এই উৎসবের অর্থনীতিতে দিয়ে আসলে এটা সমাধান হবে না। এটার জন্য আসলে সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন, এবং নির্বাচিত সরকার আশা করছে যে সেভাবে তারা চিন্তা করবেন যে আগামী ঈদে লক্ষ্যমাত্রা যেন এরকম হয় যে না, এই বৈষম্য কমে আসবে এবং সবার হাতে সেই পরিমাণ অর্থ থাকবে যারা তাদের দৈনন্দিন যে ব্যয় নির্বাহ করেও এই ঈদের সময়, এই উৎসবের সময় তারা অন্তত তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারে এবং তারা কিছুটা কেনাকাটা করতে পারে তাদের উৎসবকে আনন্দমুখর করার জন্য। জনাব খালিদ মাহমুদ খান, এই যে যেটি বলছিলেন ঈদ বোনাসের কথা বলা হচ্ছে, আমি যদি একটু যুক্ত করি যে বৈশ্বিক মন্দা, ভূ রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি প্রভৃতি চাপের মধ্যেও বিজিএমই যেটা করেছে, তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে 99.91% কারখানা বেতন বোনাস পরিশোধ করেছেন। বর্তমান তারল্য সংকটের মাঝে আপনি কি মনে করেন এটি চ্যালেঞ্জটা উত্তরণ সম্ভব হয়েছে কিনা? আমার মনে হয় উত্তরণ সম্ভব হয়েছে, কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে আমাদের পেছনে মানে বিজিএমের সাথে আমাদের একটু পার্থক্য আছে। আমরা যে প্রোডাক্টগুলি করি সেই প্রোডাক্টগুলি হচ্ছে আমরা আমাদের কারো অর্ডারের বিপরীতে করি না। আমাদের মতন অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে তাদের চিন্তা অনুযায়ী তারা একটা মার্কেট ফোরকাস্ট করে, তারা নতুন কিছু দেওয়ার চেষ্টা করে, সেই অনুযায়ী প্রোডাক্ট ডেভেলপ করে। সো এখানে কোনো প্রি সোল্ড ব্যাপার নাই যে আমি একটা বানিয়ে ফেলেছি, সো এটা আমি জানি যে এটা অলরেডি একজন নিয়ে নিয়েছে। যখন আমি এটা জানি যেটা প্রি সোল্ড, তখন কিন্তু আমি এটার ব্যাক ক্যালকুলেশনটা খুব ক্লিয়ারলি করতে পারি যে আমি কাপড়টা এখানে নিব, এটাই করব, ওই করব, যখন আমি পেমেন্টটা পাবো দিয়ে দিব। তো আমাদের ব্যাপারটা হচ্ছে কিন্তু এই যে 6-7 মাস ধরে বা আরও বেশি ধরে আমরা হচ্ছে লোকাল বিভিন্ন গ্রামীণ সোর্স থেকে আমরা হচ্ছে ফেব্রিক অর্ডার করে, মেটেরিয়াল অর্ডার করে, ধরেন কাপড়, শাড়ি, এগুলি হচ্ছে উৎপাদন করি। সেই উৎপাদিত প্রোডাক্টটার একটা স্যাম্পল নিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট স্যাম্পল ডেভেলপ করি। সেটার মধ্যে থাকে প্রিন্ট বা হাতের কাজ বা নানা কিছু বা এমব্রয়ডারি। সো সেটা স্যাম্পল অনুযায়ী প্রোডাকশনটা আমরা করি এবং ধীরে 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 একটা স্টক রেডি করি। কারণ আপনি জানেন যে এই রোজার ঈদে আসলে সারা বছরে অনেকের 50%, অনেকে 35 থেকে 50% প্রোডাক্টের একটা ট্রানজ্যাকশন হয়। সো যখন এই ট্রানজ্যাকশনটা হয় তাহলে কিন্তু এটা অনেক দিন থেকে আস্তে আস্তে রেডি করতে হয়। সো এখানে যদি কোনো কারণে বাজার ভালো না হয় অথবা কোনো ডিজাইন বা কিছু যদি মানুষ পছন্দ না করে, তাহলে সেই জায়গাটাতে কিন্তু একটা বড় ঝুঁকি আছে। সো সেই ঝুঁকিটার সাথে রিলেটেড কিন্তু আসলে আপনি সবাইকে কিভাবে পেমেন্ট করতে পারলেন, শুধু যে আসলে প্রোডাক্টটা তৈরি করছে সে না, তার পেছনের যে ফোর্সটা আছে যাদেরকে আমরা দেখি না, তারা ধরেন বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছড়িয়ে আছে। সো তাদেরকে ঠিক মতন যেন হচ্ছে সার্ভিস করা যায় এবং সারা বছর ধরে যেন প্রোডাকশনটা দেওয়া যায়, সেটাকে এনশিওর করাটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জ আমাদের সেক্টরের জন্য।
সো আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আপনারা সেই এবার চ্যালেঞ্জটা গত উত্তরণ 2 করছেন বছরে এটা বেশ কঠিন ছিল। এই বছর আমি বলবো সেই তুলনায় যথেষ্ট ভালো, এবং কিন্তু এটা রাতারাতি আসলে অনেক ভালো হয়ে যাবে না। এটার হচ্ছে কারণ এদিকে অন্য কিছু ঘটনাও ঘটেছে, যেমন যারা ফাইন্যান্স নিয়েছে ব্যাংক থেকে সেই ফাইন্যান্সের ইন্টারেস্ট রেট কিন্তু জাম্প করেছে। সো যারা বেশিরভাগ জনের ফাইন্যান্স নেওয়া হচ্ছে 9%-এ, এখন সেটা কিন্তু 13%, 14%, 15, 16%ও আছে। সো তাকে কিন্তু বাড়তি প্রায় 4-5% থেকে 6% এক্সট্রা পেমেন্ট করতে Right. হচ্ছে। সো এটা আসলে একটা কমপ্লেক্স সিচুয়েশন। আমার মনে হয় যে এটা একটা পজিটিভ জিনিসের সূচনা হলো। সামনের দিনগুলিতে এটা যেন একটা ফ্লোর মধ্যে থাকে, আর সারা বছর ধরেই যেন হচ্ছে একটা কেনাকাটা এবং একটা প্যাট্রোনাইজেশন অফ লোকাল প্রোডাক্ট, হ্যাঁ, এটা এটা যদি যাতে থাকে তাহলে এটা ঠিক হয়ে যাবে। ডক্টর ওবায়দুল হক, আপনার কাছে আসি। উৎসবের অর্থনীতিকে কেবল ভোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনশীল করতে হলে আগামী বাজেটে সরকারের জন্য আপনার মূল পরামর্শ কি থাকবে বলেন? ধন্যবাদ। আসলে মানুষ যদি কেনাকাটা না করে তাহলে তো আসলে উৎপাদনশীলতাও বন্ধ হয়ে যাবে, সুতরাং সেটা কিছুটা থাকতেই হবে একটা অর্থনীতির চাকা যদি আমরা ঘোরাতে চাই। তো সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে কর্মসংস্থান সৃষ্টি করার একটা ভালো উপায় হচ্ছে যে আমাদের যে দেশীয় পণ্যগুলো আছে, যেহেতু আজকের আলোচনার বিষয় এটা, এবং আমাদের এসএমইগুলোকে আসলে আরও সংগঠিত করা, প্রণোদনা দেওয়া, এদের সঠিকভাবে কর্মপরিকল্পনা করা, তাদের বাধাগুলো কি আছে সেগুলো আমরা জানি, এবং এই বাধাগুলোকে মোকাবেলা করার জন্য আসলে যে পলিসি প্রেসক্রিপশনগুলো অলরেডি দেওয়া হয়েছে, এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় তো অনেকগুলো টাস্ক ফোর্সের আমাদের রিকমেন্ডেশনগুলো আছে, তো সেগুলোকে ধরে সরকার আসলে যদি প্রায়োরিটি সেট করে, এবং সেখানে আমি মনে করি যে এসএমই একটা বড় অংশ যাদের উন্নয়নের জন্য সরকার কাজ করতে পারে, যেন আসলে কর্মসংস্থান সৃষ্টি হয়। এবং সেই সাথে আসলে আমাদের এখন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা তো আসলে নাভিশ্বাস সবার জন্য অনেক দিন ধরে আমরা দেখছি। তো এখন যদিও কিছুটা স্বস্তির অবস্থা আসছে, তো এটাকে যেন সরকার ধরে রাখতে পারে, এটাও আমি মনে করি যে সরকারের এটার দিকে লক্ষ্য রাখা উচিত। কারণ দ্রব্যমূল্য যদি মানুষের আসলে এই চাপ তৈরি করে, তাহলে এই উৎসবের সময় কিন্তু সেটা একটা বাড়তি চাপ হিসেবে দেখা দেয়, এবং তারা সেই ভাবে তারা খরচ করতে পারে না, যেটা তারা উৎসবের জন্য আসলে পরিকল্পনা করে। তো সুতরাং আমাদের সারা বছর ব্যাপী আমরা মনে করি যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা এখন এই যে হঠাৎ করে দেখছি যে এই যুদ্ধের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং এই যে তেলের যে সংকট, তো এটা আসলে কিভাবে সরকার মোকাবেলা করবে, আমি মনে করি যে এই ধরনের পরিকল্পনা প্রয়োজন। কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আমি মনে করি এই পরামর্শগুলো আপনার থাকবে। আমি জনাব খালিদ মাহমুদ খান, একদম শেষ মুহূর্তে যদি আসি, চাঁদ রাত পর্যন্ত কেনাকাটার ধুম থাকবে, সেখান থেকে দেশের যে ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে, আপনার এবারে প্রত্যাশা এবং শেষ বার্তা কি হবে? আমার প্রত্যাশা, এটা আসলে অনেক দিনের থেকে একই জিনিস বলছি, আবার বলি, আমার প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের যারা ক্রেতা তারা যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমাদের দেশীয় পোশাককে। আমরা আমাদের মতন চেষ্টা করছি যে ভালো প্রোডাক্ট দেওয়ার, সেই ভালো প্রোডাক্ট যেন আমরাও দিতে পারি, আমাদেরও অনেক দায়িত্ব আছে। ঠিক একই সাথে দেশীয় পোশাকের ক্ষেত্রে যে সাপোর্টটা আমরা আমাদের ক্রেতাদের কাছ থেকে পেয়েছি, আমাদের মিডিয়ার কাছ থেকে পেয়েছি, সেটা যেন অব্যাহত থাকে। একটা খুব ভালো লক্ষণ দেখা যাচ্ছে, যেটা আমি আমাদের সার্কেলে বলি, সেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে দেশীয় পোশাক পরা এবং দেশীয় পোশাকের যে আর্টিস্ট্রি, এটাকে অ্যাপ্রিসিয়েট করার যে প্রবণতা, সেটা খুব স্ট্রংলি আবার ব্যাক করছে। এটা একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। সো সেখানে একটা জিনিস দেখা যাচ্ছিল যে দেশীয় হাউসগুলি ইয়াং জেনারেশনের থেকে মনে হচ্ছিল একটু গ্যাপ হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় ওই গ্যাপটা আস্তে আস্তে ফুলফিল হয়ে যাচ্ছে, কারণ দেশীয় ফ্যাশন হাউসগুলিও আসলে কন্টেম্পোরারি স্টাইলিংয়ে প্রোডাক্ট উপস্থাপনের চেষ্টা করছে, এবং যেটা ইয়াংরা অ্যাপ্রিসিয়েট করছে। আমার মনে হয় সামনের দিনগুলিতে দেশীয় পোশাক এবং অন্যান্য যে অনুষঙ্গ, এটা নিয়ে যারা আমরা কাজ করি, তাদের জন্য একটা ভালো দিন আসছে, কারণ আমাদের মানুষজন, আমাদের যারা শক্তি, আমাদের ক্রেতা, তারা আমাদের সাথে ঠিক স্ট্রংলি আগের মতন আমরাও থাকবে। সেই ইতিবাচক দিকটি চিন্তা করছি এবং শুভকামনা জানাচ্ছি, এবং ঈদ মোবারক আপনাদের দুজনকে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক সেই প্রত্যাশাই রাখছি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ।